তার যেরকম গুরুত্ব আছে, একইভাবে ইতিহাসের আলোকে মানববিদ্যার এবং সমাজবিজ্ঞানের যার মোটামুটি চরিত্র অনেকটাই তাত্ত্বিকতার দিকে যায়, ইতিহাসের আলোকে তত্ত্বগুলিকে যাচাই করার একটা সুযোগ আসে। ফলে এই কর্মশালার আয়োজন করে ইতিহাস সংসদ আমাদের সকলেরই বিশেষ ধন্যবাদ আরও হয়েছেন এবং আমাদের সকলেরই তাতে উপকৃত হওয়ার যথেষ্ট সুযোগ আছে। ইতিহাস সংসদ আমার প্রায় নিজের কাজকর্মের জন্য প্রায় ঘরের জায়গা। বহুকাল ধরে প্রতিষ্ঠানের সঙ্গে আমার নিবিড় সংযোগ আছে। অনেক সময়তে কলকাতার বাইরে থাকার কারণে যা আগে যতটা নিয়মিতভাবে সবার সঙ্গে যোগাযোগ রাখতে পারতাম, ইতিহাস সংসদে এলে নানা রকম বিষয়ের ভাব বিনিময় হতো, তার অতটা এখন পারি না, সেটা ক্ষতিটা আমারই। আর আজকে যে জিনিস নিয়ে বলার কথা, এটা কনাদকে দিয়ে আলোচনা করতে পারলে সবচেয়ে সুবিধা হতো, কারণ মূলত কনাদ যে বিষয়গুলির উপরে তার দক্ষতা, তর্কাতীত দক্ষতা, আমি আমার দীর্ঘ শিক্ষকতার জীবনে কনাদের মতন খুব অল্প কয়েকজন হাতে গোনা এরকম চিন্তাশীল মানুষ দেখেছি, শুধু ইতিহাস চর্চার ক্ষেত্রে নয়, এবং এত প্রাণবন্ত। তার যে বইয়ের জন্য এখন কনাদের বিশেষ খ্যাতি, সংস্কৃত ভাষায় ব্যুৎপত্তি রেখে কিন্তু সংস্কৃত সাহিত্যের অনুরাগ সত্ত্বেও মোহাবিষ্ট না হয়ে কনাদ যে নির্লিপ্ত ইতিহাসে নিজে আলোচনা করতে পারে, সেটা একটা শিক্ষণীয় ব্যাপার। অন্তত কনাদের এখন যা বয়স, ওই বয়সে আমি যখন ছিলাম এসব জিনিস নিয়ে লেখা তো দূরস্থান, জীবনে এরকম ভাবার ক্ষমতাই ছিল না। সেটাই হওয়া উচিত, কারণ পরবর্তী প্রজন্ম তার আগের প্রজন্মকে জ্ঞান বুদ্ধি চর্চায় অতিক্রম করে যাবে, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। ফলে একটু কালের দিক থেকে কনাদের নিজস্ব অধিতব্য এলাকা, যাকে আমরা ভারত ইতিহাসে আদি ঐতিহাসিক পর্ব বলি, মোটামুটি 700 খ্রিস্টপূর্বাব্দ থেকে প্রায় 300 বা 400 খ্রিস্টাব্দ, প্রায় 1000 বছরের ব্যবধানে এইখানে কনাদের এটা সক্ষেত্র। ফলে একটা কালের বিভাজন আমরা করে নিয়েছিলাম যে কনাদ আগে এই পর্ব নিয়ে বলুক, তারপরে আমি তার পরবর্তী জায়গায় যাব। এখন আগে দু একটা সামান্য গোড়ার কথা বলি, তারপরে আদি মধ্যযুগে যাব। সেই কথাগুলি খানিকটা কাল পরিসরের কথা। এখন চট করে প্রাচীন ভারত শব্দটা ব্যবহার করতে অস্বস্তি হয়। তার যে ইংরেজি সমার্থক শব্দ বা যার থেকে বাংলাটা করা হয়েছিল এনশিয়েন্ট ইন্ডিয়া, এই বলে অন্তত সরাসরি 1300 খ্রিস্টাব্দ পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার অনেক রকম সমস্যা আছে। তাতে মনে হয় একেবারে জবের থেকে ভারতবর্ষের ইতিহাসে মানুষকে দেখা গেল শিকারী, সংগ্রাহক, আদিতম পর্বের যে মানব গোষ্ঠী, সেই সময় থেকে 1200 পর্যন্ত বা 1300 পর্যন্ত একটা পর্ব ধরলে পরে ইতিহাস চর্চাতে একটা সমস্যা হয়। তাতে মনে হয় আর বিশেষ কোনো এই এত বড় সময়ের পরিসরে কোনো রদ বদল নেই, এবং মোটামুটি ভাবে প্রাচীন ভারত সম্বন্ধে কথাই হচ্ছে, তো নড়ে চড়ে না। ওই মোটামুটি রাজাদের রাজবংশ গুলোয় বদল হয়, আর সমাজ, অর্থনীতি, সংস্কৃতি প্রায় একই থাকে। তার মধ্যে ভাষার দিক থেকে বললেই প্রাচীন ভারত অর্থাৎ সংস্কৃত ভাষা, এরকম একটি সহজ সরল সমীকরণ আছে। এগুলোর কোনোটাই যুক্তিতে খাটে না, যে কারণে আজ থেকে অন্তত প্রায় 30 বছর বা 40 বছর ধরে কালের বিচারে এই পর্বকে ভারত ইতিহাসের আদি পর্ব, আর্লি ইন্ডিয়া বলা হয়। এটার অন্যতম প্রধান প্রবর্তক রমিলা থাপার। এই প্রসঙ্গে আমি একটা অন্য কথায় পরে আসবো। তার মধ্যে দেখা গিয়েছিল
600 থেকে 1300-তে এমন কিছু রদবদল হলো, এই রদবদলগুলি কিন্তু বৈপ্লবিক রদবদল নয় যে কাল থেকে সমস্তটা পাল্টে গেল বা পাল্টে যাওয়ার একটা উপক্রম হলো। ফরাসি বিপ্লবের মতন এরকম কাঁপিয়ে দেওয়া বদল নয়। বদলগুলো অনেক সময় অনতিলক্ষ্য, কিন্তু একটু নজর করলে দেখা যায় বদলগুলো ঘটছে। কারণ প্রথম কথা, কোনো দেশের কোনো সমাজ 1200-1300 বছর ধরে একরকম থাকে না। ভারতবর্ষের মতন দেশে তো থাকেই না, কারণ কালের বিচার বাদ দিয়ে এত বড় উপমহাদেশে একেবারে হিমালয় থেকে কন্যাকুমারী এবং গুজরাট থেকে মণিপুর পর্যন্ত সব জায়গায় ইতিহাস একরকম হচ্ছে ভাবার কোনো কারণই নেই, ক্ষেত্র নেই। সেটা ইতিহাসের প্রায় মানে অধঃপতনের দিকে নিয়ে যায়। ফলে এই বৈচিত্র্যের দিক দেখতে গেলে, যে কারণে বহুস্বর শব্দটা আমি আমার আলোচনায় নিয়ে এসেছি, এই বৈচিত্র্যটা কালিক মাত্রা আছে, একটা স্থানগত মাত্রাও আছে। এই যে চেহারা অনেকটা প্রাণবন্ত রূপ, তাতে 600 থেকে 1300-তে কয়েকটা লক্ষণীয় বদল দেখা দিয়েছে। এগুলোর কথা আপনারা জানেন, আমি দু একটা জিনিসের সম্বন্ধে তার কথাই বলব। তার আগে আরেকটা প্রসঙ্গ একটু তোলার দরকার, সেটা আমার ধারণার সীমাবদ্ধতা, আমার বিদ্যা চর্চার সীমাবদ্ধতার থেকে প্রশ্নগুলো উঠছে। আপনারা আমাকে পরে আপনাদের অধীত বিদ্যা দিয়ে আমাকে খানিকটা সহায়তা করতে পারেন, প্রশ্নগুলো নিরসন করতে পারেন, কিন্তু প্রশ্নগুলো আমার কাছে মাঝে মাঝে আসছে। তার একটা হচ্ছে, আমি ইতিহাসের দিক থেকে একটু সরে যাচ্ছি, আমার আলোচনার মুখবন্ধর দিক থেকে। যখন মানববিদ্যা, বিশেষ করে সমাজ বিজ্ঞানের কথা বলা হচ্ছে, আমার অত্যন্ত ঘনিষ্ঠ সুহৃদ, এককালে সহকর্মী অধ্যাপক অরুণ বন্দ্যোপাধ্যায় এই বিশাল প্রেক্ষিতের একটা ছবি দিয়েছেন, অত্যন্ত সুদক্ষভাবে দিয়েছেন। আমি সবটা শুনতে পারিনি দেরি করে আসার জন্য, কিন্তু যতটুকু দেখেছি তার বক্তব্য শুনতে পারছিলাম। একটা বোঝা যাচ্ছে যে কিভাবে সমাজ বিজ্ঞানের ক্ষেত্র, সেটা ইতিহাসের সঙ্গে তার একটা সম্পর্ক আছে। যে কনসেপ্ট নোট দেয় তাতেই বলা হয়েছে, ইতিহাসকে বলা হয়েছে সমাজ বিজ্ঞানের প্রায় সূচনা পর্ব এবং অন্যতম প্রধান আধার। এরপরে যখন এখন ইতিহাস বলতে এখানেও একটা সমস্যার কথা আছে। ইতিহাস শব্দটা অত্যন্ত পুরনো, প্রায় অথর্ববেদ থেকে আছে, কিন্তু তা সেই বলতে আমরা যে ইতিহাস বুঝতাম, আর এখন হিস্ট্রি, যেটা মূলত জ্ঞান দীপ্তির অভিঘাতে ইউরোপে এবং তারপরে ঔপনিবেশিকতার হাত ধরে ভারতবর্ষে এলো, আমরা হিস্ট্রি এবং ইতিহাসকে সমার্থক দেখি। এটা সমার্থক না। এটা হচ্ছে, আমি একটু মজা করে বলি, ওই স্কুল জীবনে মাঝে মাঝে বাংলায় দ্বিতীয় পত্রের প্রশ্ন থাকতো, ওই প্রায় সমুচ্চারিত কিন্তু ভিন্নার্থক শব্দ। ইতিহাস শব্দটা আমরা হিস্ট্রির সমার্থক বাংলা হিসেবে প্রতিশব্দ ব্যবহার করি। ইতিহাস বলতে এই শব্দের অতি প্রাচীন এবং অতীতকালে ভারতবর্ষের আদি পর্বে ইতিহাস বলতে যা বোঝানো হতো এবং হিস্ট্রির সমর্থক ইতিহাস দুটো এক বস্তু না। এটা থেকে আমি একটু এবার এগোবো। যে আলোচনা সভাপতির মূল নিবন্ধের এসছে, এই সমাজতাত্ত্বিক যারা পুরোধা, এরা মোটামুটি ভাবে কিন্তু প্রায় 90% বা তার বেশি পাশ্চাত্য এলাকার মানুষ, তাদের অভিজ্ঞতা দিয়ে মূলত পশ্চিমের দুনিয়া, উত্তর গোলার্ধের দুনিয়ার অভিজ্ঞতা থেকে তারা যখন সাধারণীকরণে যাচ্ছেন, অ্যাবস্ট্রাকশন যাকে বলা হয়, কয়েকটা তাত্ত্বিক কাঠামো আসছে। সেই কাঠামোগুলি অত্যন্ত জরুরি। ইতিহাস বিদ্যায় সেগুলো অনেক সময় কাজে লাগে। আমার একটাই সমস্যা, এই ধরনের সমাজ বিজ্ঞান বা মানব বিজ্ঞানের চর্চা ভারতবর্ষেও কিছু কম দিন হচ্ছে না। যবের থেকে সমাজ সচেতন পণ্ডিতরা ভারতবর্ষের দীর্ঘমেয়াদী ইতিহাসকে বোঝার চেষ্টা করেছেন, বহু ব্যক্তি এইভাবে সমাজ বিজ্ঞানের সঙ্গে মেলবন্ধন করে বা তার থেকে নানা গুরুত্বপূর্ণ উপাদান নিয়ে ভারতবর্ষের অতীতকে বোঝার চেষ্টা করেছেন। সেই অতীত অত্যন্ত সুদূর অতীত হতে পারে,
অপেক্ষাকৃত সাম্প্রতিক অতীত হতে পারে। এই পর্বেতে এসে এতদিনের চর্চাতে ভারতবর্ষের সমাজতাত্ত্বিক অবস্থান কেন স্পষ্ট হয় না? এখনো করতে গেলে আমার কিন্তু এরকম কোনো কথা বলার নেই যে ভারতবর্ষে যেন খাঁটি গব্যঘৃতের মতন খাঁটি ভারতীয় চিন্তাবিদদের সমাজতাত্ত্বিক অবস্থানই কেবলমাত্র পাঠ্য, আমি একেবারে তা বলছি। কিন্তু আজকে এইবার কথাটায় আসি, ধরুন রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, যে জিনিসকে এখন ভারতবর্ষের আদি ইতিহাস বলা হয়, আদি পর্বের ইতিহাস, আর্লি ইন্ডিয়া। আপনারা রবিলার ওই বিখ্যাত বইটির কথা আগে সবাই জানেন, 2002 সালে যে বই বেরিয়েছিল। এর আগে 1930, 1950, 1960, এমনকি আজ পর্যন্ত একটি ভারত ইতিহাসের বিশেষ করে পুরনো আমলের চর্চার একটা ধারা আছে, তাকে বলে ভারত তত্ত্ব। এই ভারত তত্ত্ব ইন্ডোলজি এখনো মোটামুটি চলে, যদিও ব্যাপারটা ভারত ইতিহাসের আদি পর্ব চর্চার থেকে আলাদা। তাতে ধরেই নেওয়া হচ্ছে ভারতবর্ষ তার মানে সংস্কৃত ভাষায় লিখিত নানাবিধ জ্ঞানের সমাহার, সেইগুলো নিষ্কাশন করে বলা। ভারতবর্ষের স্থাপত্য কেবলমাত্র বিখ্যাত মন্দির, বিখ্যাত স্তূপ, প্রায় নড়নচড়ন নেই। সমাজ ব্যবস্থা ও বর্ণজাতি ব্যবস্থা, বর্ণ ব্যবস্থা পড়লেই হয়ে যাবে। এই যে মূলত সমাজের উচ্চবর্গীয় মানুষদের বিখ্যাত সৃষ্টি, তার একটা সামগ্রিক চেতনা দিয়ে ভারত তত্ত্ব, তাতে ইতিহাসের গতি প্রকৃতির কোনো নড়চড় দেখা যায় না। এইখান থেকে যে আদি পর্বের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের মতন লিখলেন, সেটা কিন্তু একেবারে প্রায় পুরোটা তিনি সমাজ বিজ্ঞানের সঙ্গে ইতিহাসকে ওতপ্রোত জড়িত রাখার কি পদ্ধতিতে করলেন সেটা আলোচ্য বিষয় নয়। সেখান থেকে সমাজবিদ্যার একটা দিক উঠে আসবে না, নাকি সারাক্ষণ হাত পাততে হবে পাশ্চাত্য জগতের লোকে নাকি বলছেন। তারও আগে নির্মল কুমার বোস কি করেছিলেন? নির্মল কুমার বোসের সুযোগ্য উত্তরাধিকারী যখন নৃতত্ত্ববিদ সুরজিৎ চন্দ্র সিংহ মধ্য ভারতে কি করে মূলত যেটা কৌম জগতের প্রায় সেরা জায়গা ভারতবর্ষের ক্ষেত্রে, সেখানে কি করে রাষ্ট্র গঠন প্রক্রিয়া দেখা যায়, এটি বিখ্যাত একটি প্রবন্ধ সমাজতত্ত্বের দিক থেকে। এখন এই ধরনের কাজের কি মূল্যায়ন হচ্ছে? বড়জোর পুরনো প্রবন্ধ হিসেবে কি আমরা কেবলমাত্র একটা প্রবন্ধের সংগ্রহতে পড়ব? তারও পরে এসে নির্মল কুমার বোসের অত্যন্ত সুযোগ্য যিনি উত্তরাধিকারী হিসেবে অন্ধ্রে বেতের কাজ কি ইতিহাসে আমরা ব্যবহার করছি না, কুমার সুরেশ সিং এর কাজ কি ব্যবহার করছি না, অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে থেকে যিনি কাজগুলো করেছিলেন। এমনকি সেখানে সাঁওতাল বিদ্রোহের ক্ষেত্রে ডাস্ট অফ দ্য হ্যাঙ্গিং মিস্টের কথা আমরা ব্যবহার করছি না। সেগুলির অন্তত শিকড় তো ভারতবর্ষের অভিজ্ঞতায় নিমজ্জিত, সেই শিকড় থেকে তো রসটা টানা হচ্ছে। আর মূলত সমাজ বিজ্ঞানের মূল যে চরিত্রটা, আজকে বিজ্ঞান কথাটার মধ্যে জিনিসটা কি আছে? অন্তত একে প্রাকৃতিক বিজ্ঞান, ন্যাচারাল সায়েন্স বলা হয়। সেগুলো পৃথিবীতে ভৌত জীবনের যে ঘটনাগুলি বারংবার ঘটছে, তার থেকে সেগুলিকে পর্যবেক্ষণ করতে করতে কোনো একটা মূল সূত্রতে যাওয়া, সেই মূল সূত্রকে অন্তত সার্বজনীন তার প্রয়োগ এবং ব্যবহার দেখা। দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন মেলে জল হবেই, আপনি পরীক্ষাগারে করুন বা অন্যত্র যেভাবেই ব্যবহার করুন, এর মাধ্যাকর্ষণ শক্তির ব্যত্যয় হবে না, সর্বত্র পরীক্ষিত সত্য। ফলে এটার একটা বিজ্ঞানের রূপ আছে, যেটার সার্বজনীনতা, দেশ কালকে অতিক্রম করে সার্বজনীনতা এবং একটা সাধারণ সূত্রে প্রয়োগ করা, এটা কি ইতিহাসের কাজ? প্রথমত আমার এই মুহূর্তে মনে পড়ে যাচ্ছে, আমি যার ইতিহাস চর্চার ধারণাতে গভীরভাবে প্রভাবিত, অসীম দাশগুপ্ত, তিনি সমুদ্র ইতিহাসের কথা বলতে গিয়ে নয়, সাধারণভাবে তার স্বভাব সুলভ হালকা চালে গভীর কথা বলার যে ব্যতিক্রমী ক্ষমতা ছিল, তাতে তিনি একবার বলেছিলেন ইতিহাসবিদের কাজ হচ্ছে তকাইয়ের মধ্যে বিস্কুটকে খুঁজে বার করা।
এটা একেবারে কিন্তু সাধারণীকরণ, যেটা সমাজবিদ্যার প্রধান ভিত্তি তাকে তিনি ভেঙে দিচ্ছেন। এবং অসীম দাশগুপ্তের সমুদ্র ইতিহাসের যে কাজ, অর্থনৈতিক ইতিহাসের যে কাজ তিনি করেছিলেন 1970-এর দশক, 60-এর দশক, 70-এর দশক, 80-র দশক, 90-তে তো অসীম দাশগুপ্ত আকালে চলেই গেছে, সেগুলি কিন্তু একেবারে অর্থনৈতিক ইতিহাসের যে সারণীবদ্ধ সিরিয়ালাইজড তথ্যের ভিত্তিতে তত্ত্বে পৌঁছানো অর্থনীতির তত্ত্বের তার থেকে সম্পূর্ণ বিপরীতধর্মী, যাকে আমরা এখন ন্যারেটিভ হিস্ট্রি বলি, আখ্যানমূলক ইতিহাস। কিন্তু তিনি পুরোদস্তুর ওই ধারণাগুলিকে আয়ত্ত করেছিলেন, করে তাকে কিন্তু তার বাইরে চলে গিয়েছিলেন। এটার দিকে আমরা কবে চোখ ফেরাবো? আমি বলছি না অসীম দাশগুপ্তের কথাই একমাত্র মান্য, কিন্তু এটার প্রতি নজর আমরা কবে দেব? এই যে হালকা চালে বলা তকাইয়ের মধ্যে বিস্কুটকে খুঁজে বের করা, অর্থাৎ যেগুলি সাধারণ সূত্রতে আসছে তার মধ্যে যে বিশিষ্ট কি, কারণ যদি বিশিষ্টতা না দেখা যায় তাহলে কিন্তু এই প্রায় ভারতবর্ষের পৌরাণিক ধারণার মতন ইতিহাসে শুধু কিন্তু ছকই পাওয়া যাবে। সে ছকে যদি ফেলা হয় তাহলে শুধু আবর্তনের গল্প থাকবে, বিবর্তন থাকবে না, পরিবর্তন দূরস্থান। আমরা সেই ইতিহাস করব? আমার এইখানে দ্বন্দ্ব লাগছে। এই দ্বন্দ্ব থেকে আমি দু একটি কথা হয়তো উঠে আসার চেষ্টা করব। আজকে আদি মধ্যযুগের, আচ্ছা কনাদ কি এসছে? কনাদের আমি তো আলগা কথা বলছিলাম, কনাদ যদি আসে একটু ইতিহাসের কাল পর্বটা রক্ষা করা যায়। এই সেশনের সভামুখ্য হিসেবে আমি অধ্যাপিকা সুদীপা রায় বন্দ্যোপাধ্যায়ের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। সুদীপা আমার এককালের সহকর্মীও ছিলেন, যে আমার ইচ্ছা অনুসারে প্রায় বলার ক্রমটাকে সরিয়ে কেন কনাদকে আমি বারবার বলতে বলছিলাম সেটা আপনারাও বুঝেছেন। এবং আমার একই সঙ্গে এই আলোচনাতে কনাদ বলে যাওয়ার পরে আমার কিছু কাজ হয়তো সরল হয়েছে, কিন্তু কনাদের এই বৃহৎ প্রেক্ষাপটের মধ্যে ভারতীয় অবস্থানকে এত স্পষ্ট করে, এত যুক্তিসঙ্গত এবং ব্যাখ্যা দিয়ে বলা, ইতিহাসের রচনা যারা করছেন তাদের মনোজগৎ, তাদের আশা আকাঙ্ক্ষা, এরপরে আপনাদের মনোযোগ আকর্ষণ করে ধরে রাখা কঠিন কাজ। ফলে আমার সীমাবদ্ধতা প্রথমেই প্রকট করে নেই। যে জিনিস দিয়ে শুরু, আমি 600 থেকে 1300 এই পর্যায়ের উপমহাদেশের বহুস্বর চরিত্রকে ধরবার চেষ্টা করব। কনাদ আগেই বলেছে যে এই পর্বটাকে আদি মধ্যযুগ এটা বলা হয়েছে। এখন আদি মধ্যযুগ বললে কিন্তু একটা প্রশ্ন চলে আসলে পরবর্তী মধ্যযুগ কিছু আছে, এবং এখন যে আধুনিক পর্ব বলে যাকে ধরা হচ্ছে সেটাও খানিকটা ওই ইউরোপকে তার কেন্দ্রিকতার থেকে সরিয়ে নেওয়ার একটা ফসল। যে আধুনিকতা মানেই কিন্তু ইউরোপ নিঃসৃত ধ্যান ধারণা বা তার মাপকাঠি না। অর্থাৎ আধুনিক যুগের জন্য 18 শতকের মাঝামাঝি যাওয়ার দরকার নেই। আধুনিক পর্বের মধ্যে দিয়ে প্রায় 1500 থেকে রাষ্ট্র ব্যবস্থা, অর্থনীতি, সমাজের গতি, সাংস্কৃতিক চরিত্র, এর লক্ষণ সারা পৃথিবীতে নানা জায়গায় আসছিল। ভারতবর্ষ তার থেকে পিছিয়ে ছিল না। যদি 1500 থেকে ধরা হয়, প্রায় মুঘল শাসনের পর্ব থেকে প্রায় আধুনিক পর্বের সূচনা করা হচ্ছে। এমনকি কয়েকটি বিখ্যাত জার্নাল আছে, জার্নাল অফ আর্লি মডার্ন হিস্ট্রি, সেখান থেকে তো 1300 থেকে ধরা হয়। এখন এই পর্বতে হয়তো গিয়ে একটা পরবর্তীকালের মধ্যযুগ বলতে যেটা ধরা হয় সেটার পরিচয় আপনারা পাবেন। একটি চমৎকার বই আছে, ইংরেজি বই, আমার নিজের ধারণা প্রাগ ঔপনিবেশিক পর্বকে বোঝার জন্য তার বিতর্কগুলিকে এনে এবং তার অতি বৃহৎ পাঠের তালিকা হারমান কুইকে
বিখ্যাত ইতিহাসবিদ, জার্মান ইতিহাসবিদ, তিনি প্রায় তাকে ভারতীয়ই বলা চলে। আর তার সঙ্গে ছিলেন আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, অকাল প্রয়াত বন্ধু, তিনি হচ্ছেন আজ আমরা যাকে দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন, ভৈরবী প্রসাদ শাহ। এই বইটি 2018-2019 অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস বার করে, হিস্ট্রি অফ প্রি কলোনিয়াল ইন্ডিয়া ইস্যুস অ্যান্ড ডিবেটস। এতে কিন্তু এমন না যে বসে ওই রাজনৈতিক ইতিহাস অমুক যুগের এই হয়েছিল, তারপরে রাজা হলেন, তারপরে এই সাংস্কৃতিক কি লক্ষণ নয়। একটা অল্প পরিসরে হরপ্পার থেকে আরম্ভ করে মুঘল পর্যন্ত আমরা যাকে রাজনীতির কথা বলি তার একটা রাজনৈতিক পালাবদলের পরিচয় গিয়ে বিতর্কের এলাকাগুলি কি, কেন উঠছে, সেগুলো চিন্তার জগতে যতখানি জরুরি, তারই সঙ্গে উপাদানের নূতনত্ব বা উপাদানের নূতন করে ব্যাখ্যা, তাতে কি বিতর্ক উঠছে, এই পরিস্থিতিটা আমার আলোচনার প্রায় পৃষ্ঠভূমি বলা যেতে পারে। যখন এইখানে আদি মধ্যযুগের কথা সবচেয়ে প্রথম এবং প্রায় ধ্রুপদী পর্যায়ে নিয়ে যান যিনি, হয়তো কোশাম্বী শুরু করেছিলেন, তিনি রামশরণ শর্মা। তার বিখ্যাত কাজ, দুটি বইয়ের কথা আমি এখানে বলবো, একটা ইন্ডিয়ান ফিউডালিজম, আপনারা সবাই জানেন, দ্বিতীয় বইটি, তিনটে বই, পরে একটা নগরায়নের অবসান ঘটছে, অবসন্ন নগরায়নের চেহারা তা তিনি তুলে দিয়েছিলেন, 1987 বই। আর 2001 সালে ওনার একটা বড় কাজ, আর্লি মেডিয়েভাল ইন্ডিয়ান সোসাইটি, আ স্টাডি ইন ফিউডালাইজেশন। ওই মূল দৃষ্টিভঙ্গিটা আছে সামন্ততান্ত্রিক অবস্থাতে। এখানে উনি আর্লি মেডিয়েভালের প্রসঙ্গটা বিশেষভাবে নিয়ে আসেন, যেটা একটা রূপান্তর। ব্রজযুগের বাবু আগেই গণাত বলেছে, শর্মাজির সমস্ত কথা অনুমোদন না করলেও আদি মধ্যযুগের একটা বিশিষ্টতা দেখতে পাচ্ছেন, তাকে হাজিরও করছেন, তার সঙ্গে আরো অনেকে আছে। কি সেই বিশিষ্টতা? এর আগে পর্যন্ত আমরা যেটা মূলত দেখছি যে প্রায় একটা সর্বভারতীয় লক্ষণ রাজনীতির ক্ষেত্রে আছে, রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে আছে, নগরায়নের ক্ষেত্রে আছে। প্রথম নগরায়ন হরপ্পা সভ্যতা, সেটা উত্তর ভারতের ঘটনা। দ্বিতীয় নগরায়নের সূচনা বুদ্ধ মহাবীরের সমসাময়িক যে ঘটনা ঘটলো মহাজনপদগুলির সময়তে, সেটা মূলত উত্তর ভারতের সমতলে, মূলত গাঙ্গেয় উপত্যকায় গুপ্তদের যে ধাঁচের প্রশাসন, সেটা তার আরো পরিণত রূপ, নিজস্বতা থাকলেও, এবং সেটা উত্তর ভারত কেন্দ্রিক। এই যে উত্তর ভারত কেন্দ্রিক চরিত্র, যা বিশেষ করে সংস্কৃত ভাষাকে প্রাধান্য দিয়ে কাজ করা হয়, যেন উত্তর ভারতে সংস্কৃত শাস্ত্র বা সংস্কৃত লেখক, এমনকি সংস্কৃত ভাষার যে উপদেশাত্মক অংশ ছাড়াও যে বিবরণ, সেই ধাঁচেই যেন চলছে, যার সঙ্গে ক্লাসিক্যালের যোগ আছে, ধ্রুপদী। এমনকি ব্রজবাবুর মতন মানুষও যখন লিখছেন তার দ্বিতীয় সংস্করণ, দ্য মেকিং অফ আর্লি মেডিয়েভাল ইন্ডিয়া, একটা ধ্রুপদী তার পূর্বসূরির কথা বলেছেন। আদি মধ্যযুগের সবচেয়ে বড় চরিত্র তার আঞ্চলিক এবং স্থানীয় চরিত্রের সূচনা, প্রকট হওয়া এবং তার ব্যাপক বিকাশ। ধরা যাক এখানে একটা ঘটনা আছে, আমি একটু, আমার মূল ঝোঁকটা যাচ্ছে কিন্তু রাষ্ট্র ব্যাপারটার মধ্যে। রাষ্ট্র বলতে আমরা এখন রাষ্ট্র শব্দটাকে প্রায় সার্বভৌম জাতি রাষ্ট্রের সঙ্গে তুলনা করে থাকি বা তার সমার্থক ধরি, সভরেন নেশন স্টেট। এখন জাতি রাষ্ট্র তো 16 শতকের আগে পৃথিবীর কোথাও নেই। এখনকার হিন্দুত্ববাদীরা যতই বলুন, হ্যাঁ রাষ্ট্র শব্দটা সংস্কৃত শব্দ, মানে কি রাষ্ট্র শব্দ কি সংস্কৃত ভাষায় আমরা যে অর্থে ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা, যা কিন্তু সরকারের থেকে আলাদা,
এই বোধ কবে থেকে আসছে? রাষ্ট্র শব্দের অর্থ অনাদ আমার থেকে অনেক ভালো জানবে, বৈদিক সাহিত্যের থেকেই এসছে। কি অর্থে এসছে? কৌটিল্যের অর্থশাস্ত্রে রাষ্ট্র শব্দটা আছে। এমনকি আমরা যে আদিমধ্যকালের কথা বলছি, খুব জবরদস্ত রাজশক্তি রাষ্ট্রকূটরাও আছেন দক্ষিণ ভারতে, দাক্ষিণাত্যে। লালমোহন বাবুর ভাষায় বারবার করে রাষ্ট্রকূট। রাষ্ট্র কথার যদি কৌটিল্যের অর্থশাস্ত্র দেখা যায়, তাহলে রাজকীয় প্রশাসনে অপরিহার্য উপাদান তার প্রশাসন চালাবার জন্য সম্পদ সংগ্রহ নিশ্চিত করা। সেটা হবে রাজস্ব ব্যবস্থার মধ্যে দিয়ে। কে দেখবেন? সমাহর্তা। প্রথম কথাই সমাহর্তার সম্বন্ধে, সমাহর্তা 7টা সূত্র থেকে রাজস্ব আদায় করবেন। প্রথমটি দুর্গ, দ্বিতীয়টি রাষ্ট্র। তার রাষ্ট্র মানে যদি আজকের অর্থে সার্বভৌম জাতি রাষ্ট্র, তার মধ্যে আবার আরেকটা রাষ্ট্র থেকে ধরবে। ফলে ওই যে আগেই বলেছিলাম, সংস্কৃত ভাষায় অন্য ভাষার মতোই প্রায় সমুচ্চারিত কিন্তু সম্পূর্ণ ভিন্নার্থক শব্দ এসে যায়। একইভাবে রামশরণ শর্মা যখন সামন্ততন্ত্রের কথা বলেন, তিনি ফিউডালিজম বলছেন, বাংলাতে সামন্ততন্ত্র কথাটাই আছে, যে একজন অধিপতির তলায় থাকে থাকে সাজানো বিভক্ত ক্ষমতার বিভাজন করতে করতে একেবারে নিচের তলায় গিয়ে ছোট 3টে বা 4টে গ্রামের যার আধিপত্য, যার দখল আছে, সেখান থেকে একেবারে অধিপতির ওপরে যাওয়া, এবং তাদের মধ্যে আধিপত্য অধীনতার সম্পর্ক, এই যে রাষ্ট্র যে তৈরি হচ্ছে, তাকে শর্মাজি ফিউডাল পলিটি বলছেন, বাংলা করলে সামন্ত। সামন্ত কথার উল্লেখ প্রথম কোথায় পাওয়া যায়? সংস্কৃত শব্দ, কোনো সন্দেহ নেই। সামন্ত শব্দের উল্লেখ কৌটিল্য অর্থশাস্ত্রে। তার মানে একেবারেই আধিপত্য অধীনতার ভিত্তিতে ক্ষমতার বিভাজনের কথা নয়। সামন্ত শব্দের অর্থ হচ্ছে প্রতিবেশী রাজা। অন্ত শব্দের অর্থ হচ্ছে আজকের দিনে যাকে বলা হয় সীমান্ত। সীমা, এক রাজার সীমার পরে যে রাজত্ব, যে রাজা, তিনি সামন্ত। অর্থান্তর ঘটে যাচ্ছে। এই অর্থান্তর ঘটে যাওয়ার ফলে যখন আদিমধ্য পর্বে সামন্ত মহাসামন্তদের কথা প্রচুর আসছে, যেটা লক্ষণীয় বৈশিষ্ট্য, এই যে রাষ্ট্র, রাষ্ট্রের কথার অর্থ ভূমি, মনুষ্যবতী ভূমি, যা সাধারণত জনপদ বলা হয়, এলাকা। কোন কালে রাষ্ট্র শব্দের মানে সংস্কৃত ভাষা এবং প্রাক আধুনিক যুগে কোন কালে তার অর্থ রাষ্ট্র বলতে আমরা আজকে যা বুঝি তা নয়। এই অবস্থায় ভারতবর্ষের রাজনীতির ইতিহাস মানেই সাধারণত ধরে নেওয়া হচ্ছে খুব বড় সাম্রাজ্যের ইতিহাস পড়তে হবে, মৌর্য, কুষাণ, গুপ্ত। তার কারণটা কি? সেটাও প্রায় একটা ইউরোপীয় ধারণার থেকে আসছে, যে একটা বড় রাজশক্তি বিশাল এলাকায় আছে, তার মানেই সেটা কেন্দ্রীকৃত। একটা কোন কেন্দ্র থেকে তার প্রশাসন ব্যবস্থা সাম্রাজ্যের সর্বত্র একেবারে নিটল ভাবে প্রযুক্ত হচ্ছে। মৌর্যকালীন ব্যবস্থাটার অন্যতম প্রধান চেহারা। এবং যদি এটা তাহলে সুশাসনে দেশের শান্তি শৃঙ্খলা বজায় আছে, সুশাসনের শান্তি শৃঙ্খলা থাকলে অর্থনৈতিক অগ্রগতি অবশ্যম্ভাবী, আর সামাজিক সুস্থিতি, অর্থনৈতিক যদি উন্নতি থাকে, তাহলে সাংস্কৃতিক তার বিকাশ তো অবশ্যম্ভাবী। যার ফলে সারাক্ষণই খোঁজ হচ্ছে বড় সাম্রাজ্যকে খোঁজ করা। সাম্রাজ্য মানেই ধরে নেওয়া হচ্ছে কেন্দ্রীকৃত। কেন্দ্রীকরণের বিলয় ঘটলে কিন্তু অধিকাংশ ঐতিহাসিকের কাছে সেটা একটা অবক্ষয় বা দুরবস্থার চেহারা। এই প্রেক্ষিত থেকে শর্মাজি যখন তার ভারতে সামন্ততন্ত্র করছেন, বিকেন্দ্রীকৃত। এখন বিকেন্দ্রীকৃত বললে তো একটা কেন্দ্রীকরণের ছবি লাগে। বিকেন্দ্রীকৃত প্রশাসন, বিকেন্দ্রীকৃত রাজ্য চালাবার ব্যবস্থা। রাজা আছেন মূলত তিনি প্রায় নামে মাত্র। আসল ক্ষমতা মহাসামন্ত এবং তার তলার মাঝারি সামন্ত, পরবর্তীকালে ছোট জায়গায় গিয়ে সামন্তের কাছে। এখন সন্তানিকের হিসেব করলে পরে আদি মধ্যযুগের সূচনা অন্তত 500 খ্রিস্টাব্দের আগে থাকা খুব কঠিন।
তাহলে কেন্দ্রীকৃত প্রশাসন কোথায়? তাকে শর্মাজি বা তার অনুগামী দ্বিজেন্দ্রনারায়ণ ঝা মনে করতেন তো মৌর্য দেশ প্রশাসন। তো মৌর্যদের রাজত্ব তো 175 খ্রিস্টাব্দের পরে, খ্রিস্টপূর্বাব্দের পরে টানা অসম্ভব। তো মাঝখানে তো 600 বছর পেরিয়ে গেল, বিকেন্দ্রীকরণের ঝোঁক দেখা গেল না। তার সঙ্গে বলতে চাইছেন একটা নূতন ধরনের ব্যবস্থার উদ্ভব, উপাদানও বটে তাম্র শাসন। নিষ্কর ভূখণ্ড, হয় ব্রাহ্মণ, এক ব্রাহ্মণ, কতিপয় ব্রাহ্মণ, ব্রাহ্মণদের গোষ্ঠী, অথবা কোনো উপাসনালয়ের জন্য, সেটা ব্রাহ্মণ্য দেবায়তন হতে পারে, বৌদ্ধ বিহার বা জৈন অসাডি যাকে বলে তার উদ্দেশ্য হতে পারে। এই যে নিষ্কর জমিদানের ব্যবস্থা, জমি যে লোকে আগে দেয়নি তা নয়। বিখ্যাত বৌদ্ধ কাহিনী, যখন যেতবন বিহার বুদ্ধকে দান করার জন্য অনাথপিণ্ডিক উদ্যোগী হয়েছিলেন, জায়গাটা তার নিজের ছিল না। ফলে কাহিনী হচ্ছে তিনি যেতবন বিহার প্রথমে ক্রয় করে, মুদ্রা দিয়ে ক্রয় করে, তারপর সেটা বুদ্ধকে দান করলেন। একই জমির দুবার হস্তান্তর হয়েছিল, দুটো ভিন্ন প্রক্রিয়ায়। একটু আগে কনার যে বলেছে, ওই মার্ক্সের ধারণা ছিল যে ভারতবর্ষে কোনো জমির মালিকানা নেই, এটা একেবারে পরিপন্থী। এরকম হাজারো আমাদের কাছে ব্যবস্থা আছে। তাম্র শাসনে যেহেতু নিষ্কর ভূসম্পদ প্রদান করা হচ্ছে, তার ফলে কর যে ছাড়, এটা তো একটা প্রশাসনিক পদক্ষেপ। এই প্রশাসনিক পদক্ষেপ করতে গেলে রাজকীয় প্রশাসন বা তার অধস্তন যে সামন্ত ইত্যাদি, তাদের অনুমোদন লাগে। ফলে নানা জায়গাতে, প্রায় সমগ্র ভারতবর্ষে, কাশ্মীর বাদ দিলে পরে হয়তো সেখানে তাম্র শাসন প্রায় নেই। অন্য সর্বত্রই তাম্র শাসনের ভূমি ব্যবস্থার একটা বড় বদল হয়ে যাচ্ছে। সেখানে এই তাম্র শাসনে বলাই হচ্ছে তিনি ভূমি দানগ্রহীতা হলেন। একেবারে পৃথিবী, চন্দ্র, দিবাকর, সূর্য যতদিন থাকবে ততদিন এই ভূমিদান অক্ষত থাকবে। অর্থাৎ এটা যিনি ভূমি পেলেন, সেটা শুধু এক পুরুষের নয়, বংশ পরম্পরায় চলবে। এই যে ধারণা পাচ্ছেন কারা? মূলত এগুলি পাচ্ছেন আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত মানুষেরা। ব্যক্তি হিসেবে হতে পারেন ব্রাহ্মণরা, অথবা কোনো প্রাতিষ্ঠানিক উপাসনালয়, আগেই বলেছি বৌদ্ধ বিহার জাতীয়। এরা তো কেউ কৃষি সম্পদ পাবার জন্য নিজেরা উদ্যোগী হবেন না। ফলে যা বলা থাকে না, আড়ালে সরাসরি যারা কৃষি জমিটাকে চাষ করে তার সম্পদ, যেটা রাজসভার মাধ্যমে রাজকোষে পৌঁছতো না গিয়ে দানগ্রহীতার কাছে পৌঁছচ্ছে, তারা কারা? তারা অনেক ক্ষেত্রেই কৃষক, যাদের বলে যে হালিক, অর্থাৎ হাল ফল চালনা করেন। এরা সম্ভবত কোনো জমির মালিকানা নেই। ফলে এক ভূমি ব্যবস্থার শীর্ষে নিশ্চয়ই রাজা আছেন। একেবারে তলাতে যারা সরাসরি ভূমি চাষ করে, হালিক, কর্ষক ইত্যাদি। মাঝখানে একটা গোষ্ঠী নূতন উঠে এসছে, যারা কিন্তু সরাসরি জমির মালিক ছিলেন না। এখন তাম্রশাসন দিয়ে হয়তো একটা ভূমি ভোগ করবেন বংশানুক্রমিক, আর তলায় একেবারে যে কৃষি শ্রমিক। এই একটা অনেক জটিল ব্যবস্থা। মোট অন্তর্বর্তী ভূম্যধিকারী গোষ্ঠী, এটা ব্রাহ্মণদের দিয়ে শুরু হয়েছিল, পরবর্তীকালে হয়তো প্রশাসনের মধ্যেও ঢুকে পড়ে। এই যে ছবিটা আঁকা হল রামশরণ শর্মার বিখ্যাত কাজ, এবং তার সঙ্গে আরো এখানে এক ধরনের রামশরণ শর্মার বক্তব্য, শেষ পর্যন্ত রাজকীয় সার্বভৌম অধিকার সেগুলি ক্রমে ক্রমে ক্ষয়ে যেতে লাগলো। কারণ প্রদত্ত এলাকায় বলাই হচ্ছে রাজার পাইক বরকন্দাজ ঢুকবে না। তো পাইক বরকন্দাজ না ঢুকলে স্থানীয় এলাকা স্বায়ত্ত শাসনটা কে দেখবে? জরিমানা নেবার জন্য অনেকগুলো অপরাধ বলা হচ্ছে, এগুলোকে এর জরিমানা বাদ মানে জরিমানা রাজকোষে যাবে না। তাহলে জরিমানাটা নেবেন কে? বিচার বিভাগের কাজ কে করছে? তাহলে কি দানগ্রহীতার হাতে ক্ষমতাগুলো যাচ্ছে? অর্থাৎ শর্মার বিচারে
রাষ্ট্রযন্ত্র ক্রমশ টুকরো টুকরো হয়ে যাচ্ছে, ওর ভাষায় পার্সেলাইজেশন অফ সভরেন্টি, একটা সংকটের চেহারা। এরই সঙ্গে শর্মা বললেন, হ্যাঁ, যে অধিকাংশ তাম্রশাসন দেওয়া হয়েছিল একেবারে অনাবাদী অরণ্য অঞ্চলে, অনেক ক্ষেত্রে প্রায় যারা কৃষি জমির উপর নির্ভরশীল নয়, পশুচারক গোষ্ঠীর এলাকাতে দেওয়া হয়েছিল ব্রাহ্মণ নিবেশন তৈরি করে দিয়ে। এর অনেকগুলি উদাহরণ আছে, আমি এখন যাব না, প্রক্রিয়াটার কথা বলছি। যার ফলে যেসব এলাকা অনাবাদী ছিল সেখানে আবাদের ব্যাপকতম প্রসার, যা এ তাবৎ ভারত ইতিহাসে কখনো দেখা যায়। এর কিসের থেকে নজিরটা আসছে? আজ যখন আমরা আদিমধ্যকালে একদিকে কাশ্মীর, ওই কনার বলছে প্রান্তিক, ভৌগোলিক দিক থেকে প্রান্তিক অবস্থান, অসম, বাংলা, মধ্যপ্রদেশের অরণ্য এলাকা, রাজস্থানের মতন প্রায় মরুপ্রতিম এলাকা, তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যেটা দাক্ষিণাত্যের মালভূমি, এমন কিছু বৃষ্টি হয় না, যথেষ্ট ফসল নেই, মূলত আজকের দিনে রাগি চাষ, মিলেট, সেই এলাকা। এইখানে এমন কিছু রাজ্য উঠে আসছে খুব প্রতিপত্তিশালী। পালরা মৌর্যদের থেকে অনেক দীর্ঘদিন রাজত্ব করেছিলেন, চোলদের রাজত্বকাল দীর্ঘদিন, কিন্তু যদিও তারা তাদের লেখকদের সবসময় বলছেন হিমালয় থেকে একেবারে সমুদ্র পর্যন্ত, আসমুদ্র হিমাচল, তারা পৃথিবীপতি, আসলে তারা কিন্তু স্থানীয় বা আঞ্চলিক শক্তি। এই আঞ্চলিক শক্তির ব্যাপকতা, স্থানীয় শক্তির ব্যাপকতা, এবং নিরন্তর যুদ্ধ বিগ্রহ চলছে, কিন্তু কেউই শেষ পর্যন্ত সর্বভারতীয় দূরস্থান, গোটা উত্তর ভারত, গোটা দাক্ষিণাত্য, গোটা দক্ষিণ ভারতের উপরে দীর্ঘস্থায়ী কোনো নিয়ন্ত্রণ তাদের নেই। এটাই শর্মার জায়গায় এক ধরনের অবক্ষয় চেহারা। কারণ শর্মাও কিন্তু কেন্দ্রীকৃত ব্যবস্থা না দেখলে শঙ্কিত হন, একটা অস্বস্তি থাকে। মূল ঘটনাটা ওইখানে যাচ্ছে। যদি আজকে একই সঙ্গে অসমে কামরূপে লোহিত উপত্যকায়, যা সমুদ্রগুপ্তের বিবরণে প্রত্যন্ত এলাকা, সেখানে যদি ৬০০ থেকে নূতন রাজশক্তি, রাজবংশ, প্রশাসনের সমস্ত লক্ষণগুলি থাকে, একই সময়তে রাজস্থানের মতন মরুপ্রায় এলাকাতে অনেকগুলি রাজবংশ এবং তাদের রাজকীয় প্রশাসনের সমস্ত লক্ষণগুলি প্রকট হয়, তাহলে কি কখনো দেখা যাচ্ছে আজকের দিনের যেটা তেলেঙ্গানা অঞ্চল, তেলেঙ্গানা অঞ্চলে যে কাকতীয়রা রাজত্ব করছিল, আজকে কর্ণাটকের যারা বাদামির, এগুলিতে আগে আমরা এরকম ধরনের বড় শাসক গোষ্ঠী দেখিনি। তাহলে কি ব্যাপারটা অবক্ষয়ের চেহারা, নাকি সেটা রাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ক্রমান্বয়ে প্রসার? শর্মা যেভাবে দেখাতে চেয়েছিলেন তাতে তো প্রায় মার্ক্সের কথায় উইদারিং অফ অ্যাওয়ে অফ দ্য স্টেট হয়ে যায়, রাষ্ট্র ব্যবস্থায় ডুবে যাওয়ার কারণে, কারণ ক্রমশই রাজার ক্ষমতা ক্ষীয়মান হয়ে যাচ্ছে। সেটা কি ঘটছে? এই চর্চায় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে লেখর ব্যবহার। এই লেখগুলি বেশিরভাগ ক্ষেত্রে তাম্রশাসনের উপরে, অনেক ক্ষেত্রে যেরকম আপনারা দক্ষিণ ভারতের যদি যান, তাহলে বিখ্যাত যে মন্দির, বৃহদীশ্বর মন্দির, এককালে রাজ ও রাজেশ্বরের বলে যে পরিচিত, তার দেওয়ালে রাজরাজ চোল খোদাই করে দিলেন ওই মন্দির তৈরি করাবার জন্য তার এলাকার যে বৃহৎ এলাকা, সর্বভারতীয় বা সর্বদক্ষিণ ভারতে না হলে বিশাল এলাকা, কোন কোন এলাকা থেকে কি কি রাজস্ব নিয়ে এই রাজকীয় মন্দিরের তিনি প্রত্যর্পণের ব্যবস্থা করে দিলেন। তাহলে এর দ্বারা কি ক্ষয়িষ্ণু অবস্থা বোঝায়? এই পরিস্থিতিটাকে বিচার করার ক্ষেত্রে লেখক যে জরুরি, এটা উত্তর ভারতের থেকে অনেক বেশি জরুরি দক্ষিণ ভারত। আমরা তো
একেবারে বাঁধা ভারতবর্ষের ইতিহাস মানেই উত্তর ভারত এবং পারলে গাঙ্গেয় উপত্যকার মধ্যে সীমাবদ্ধ রাখতে পারলেই ভালো হয়। দক্ষিণ ভারতকে বাদ দিয়ে কিন্তু ভারতবর্ষের ইতিহাস কোথাও করা যাবে না। দক্ষিণ ভারতে এই জাতীয় লেখর সংখ্যা এত প্রচুর, যে কারণে 1970-এর দশক থেকে নোবুরো কারাশিমা, বিখ্যাত জাপানি ইতিহাস বিশারদ, দক্ষিণ ভারতের বিখ্যাত বিশারদ, তিনি এবং তার সহযোগীরা এখন তাদের মধ্যে আছেন ওয়াই সুব্বারায়ু, সম্ভবত চোল ইতিহাসের শ্রেষ্ঠ ব্যাখ্যাকার এই মুহূর্তে। এরা এই লেখগুলিতে ব্যবহৃত প্রশাসনের শব্দ এবং রাজস্বের শব্দ, প্রশাসনিক স্তরের যে শব্দ, সেগুলিকে প্রায় পরিসংখ্যানের ভিত্তিতে কম্পিউটারে ফিড করিয়ে দেয়, যার ফলে একটা চেহারা কতদিন ধরে কি কি রাজস্ব কোন কোন এলাকায় নেওয়া হয়েছে, কোন কোন ধরনের প্রশাসনের ব্যবস্থাতে ক্ষমতার বিন্যাস কিভাবে গেছে, এক ধরনের যাকে বলে স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট এবং ফ্রিকোয়েন্সি। এই যে পদ্ধতি দেখা গেল, তাতেও কিন্তু মনে হচ্ছে না যে চোলদের এলাকা বা আজকে তাদের সমসাময়িক রাষ্ট্রকূট বা চালুক্যদের এলাকায় কিন্তু সব ভেঙে খসে ধসে পড়ে যাচ্ছে। একটা নূতন ব্যবস্থা আসছে, যার মধ্যে স্থানীয় এবং আঞ্চলিক ব্যবস্থার স্বীকৃতি, অবশ্যম্ভাবী কেন্দ্রীকৃত বৃহদায়তন শক্তিকে সারাক্ষণ খোঁজা এবং না থাকলে পরে একটা আতঙ্কিত অবস্থায়, যে কারণে শর্মা কি বলছেন ওর বইয়ের একটা অসামান্য সুন্দর চমৎকার অধ্যায়, ফিউডাল পলিটি ইন থ্রি কিংডমস, ফিউডাল ইকোনমি ইন থ্রি কিংডমস। তারপরে আসছেন ফিউডাল, দ্য ক্লাইম্যাক্স অ্যান্ড ক্র্যাক্স। যে অবস্থায় সামন্ততন্ত্রের তুঙ্গে উঠল, তুঙ্গ দশাটাই তার বিলয়ের পথ। এই বিলয়ের জায়গাটাতে আমি পরে আসব। রাষ্ট্রগুলি কিভাবে গড়ে উঠছে, রাষ্ট্রগুলো গড়ে ওঠার, যেটা আমি আগেই বলেছিলাম, অধিকাংশ তাম্র শাসনের দেওয়ার এলাকা হচ্ছে এতাবৎ অনাবাদী, অকর্ষিত জঙ্গলের জায়গা। তার অনেকগুলি প্রমাণ আছে। এখানে ব্রাহ্মণ নিবেশন করালে, ব্রাহ্মণরা তো জীবনে হাতে কোনো কায়িক শ্রম জীবনে করেননি, করবে না। সেই জন্যই সমস্ত লেখকগুলিতে বলা হয় কৃষয়ত কর্ষয়ত, বা নিজে চাষ করালে করাবেন, নইলে কাউকে দিয়ে করিয়ে নেবেন। নিজন্ত ধাতুর ব্যাপক প্রয়োগ, কুরিয়াত কারোয়ের, বা করে নেবেন বা কাউকে দিয়ে করিয়ে নেবেন। এই কাউকেটা কারা? এই যে ধরনের নূতন ব্যবস্থায় আসছে, এর মধ্যে চুক্তির চেহারা নেই। সামন্ততন্ত্রের গল্পটাও এখানে আসবে না। এর মধ্যে দিয়ে কৃষির যে সম্প্রসারণ হলো, সম্প্রসারণ তো নিশ্চয়ই হলো, অভূতপূর্ব সম্প্রসারণ। এমনকি রাজস্থানের মতন জায়গাতে উন্নত সেচ ব্যবস্থা দিয়ে দেখা যাচ্ছে গ্রামগুলিতে বছরে দুবার ফসল ফলে। এমনকি রাজস্থানের মতন জায়গাতে গ্রীষ্মক এবং হৈমন্তিক, শীতের ফসল গরমের ফসলে আলাদা করে দেওয়া যাচ্ছে, ধানও হচ্ছে। ফলে কৃষির প্রসার নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা যেখানে হচ্ছে, এই এলাকাগুলি কৃষি ব্যবস্থায় মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার আগে মূলত এগুলি হচ্ছে নানা কৌম জাতির অবস্থান। সেই কৌম জাতির অবস্থানের মধ্যে রাষ্ট্রেরও প্রয়োজন নেই, জটিল বর্ণজাতি ভিত্তিক সমাজ ব্যবস্থার কোনো প্রয়োজন নেই। এইখানে একটা গুরুত্বপূর্ণ তত্ত্বের, ব্রজদুলাল চট্টোপাধ্যায় সরাসরি রাষ্ট্র কথাটা বলেনই না, বলেন স্টেট সোসাইটি, রাষ্ট্র সমাজ। রাষ্ট্র সমাজ কথাটা আমি নিজে ব্যবহার করছি বাংলা প্রতিশব্দ হিসেবে। একটা সময় ভাবছিলাম রাষ্ট্র হাইফেন সমাজ দেবো কিনা। কিছুদিন এই নিয়ে ভাবনা চিন্তার পরে আমার অত্যন্ত প্রাণের বন্ধু, আতৈশোর বন্ধু শিবাজী বন্দ্যোপাধ্যায় দ্বারস্থ বললেন, রাখো তুমি হাইফেন, কিন্তু হাইফেন না দিলেও কিছু অসুবিধা, রাষ্ট্র সমাজ রেখে দাও। কি জিনিস এমন একটা সমাজ এত জটিল, থাকে থাকে বিন্যস্ত, উচ্চ এবং নিম্ন পর্যায়ের ব্যবধানের দ্বারা চিহ্নিত, যেখানে কিন্তু
একটা তার এই বিভাজনের মধ্যে সুস্থিতি বজায় রাখার জন্য একটা কর্তৃত্ব লাগে। কৌম গোষ্ঠীর জন্য রাষ্ট্রের দরকার পড়ে না এই ক্ষেত্রে অনেক বেশি। এবং যখন এই কৌম গোষ্ঠীগুলিকে সরে যেতে হচ্ছে এবং সম্পূর্ণ স্থায়ী কৃষিজীবী সমাজের পতন ঘটছে, তার ফলে এবং এই কৃষিজীবী সমাজের পতনের অগ্রদূতে আসছেন বিভিন্ন ব্রাহ্মণরা, তাদেরকে জমি নিষ্কর দেওয়া হচ্ছে, তাদের জমিতেও চাষ করে দিচ্ছেন। ফলে ব্রাহ্মণদের উপস্থিত অবধারিত চেহারা হচ্ছে বর্ণজাতি ব্যবস্থার প্রবেশ। অপেক্ষাকৃত সরলতর কৌম গোষ্ঠীর ব্যবস্থার থেকে অতি জটিল থাকে থাকে বর্ণ এবং জাতি দ্বারা চিহ্নিত, এবং সেখানে ব্রাহ্মণের অগ্রগণ্যতা এবং আধিপত্য সবচেয়ে বেশি। আমি দুটো তিনটি উদাহরণ দিচ্ছি। একটা ওড়িশার শৈলোদ্ভব বলে বিখ্যাত বংশ, সেখানে কামার্ণ বলে একজন রাজা, তিনি বলছেন আমি শবরাদিত্য মানে শবরদের প্রধানকে হত্যা করে সাম্রাজ্য চিহ্ন গ্রহণ করলাম। কৌম গোষ্ঠীগুলির পশ্চাৎ অপসরণের চেহারা এবং ক্রমশই প্রান্তিক হয়ে যাওয়া। এরপরে আসছে কি, প্রায় কাছাকাছি 861 সালের একটি লেখক রাজস্থানের থেকে কক্কুকু বলে রাষ্ট্রকূটদের সামন্ত যে ছোট রাজা, তিনি খুব ফলাও করে বলছেন আভিরজন দারুণ। এই আভিরজন যারা গোপালক গোষ্ঠী, তাদেরকে উৎসন্ন করে দিয়ে আমি সেখানে একটি বাজার এলাকা তৈরি করেছি, অসামান্য বিপণী করেছি। আজকের দিনে ডিসপ্লেসমেন্ট কথাটা বলা হয়, বিশেষ করে আরণ্যক গোষ্ঠী, গোপালক গোষ্ঠীর ক্ষেত্রে এর একটা দীর্ঘমেয়াদী এই ইতিহাসের সূচনা কার্যত আদিমধ্য যুগ থেকে। এবং এর ফলে কি হচ্ছে, আদিমধ্য যুগে এই সময়তে ব্রাহ্মণ্য ধ্যান ধারণার ব্যাপক প্রসার ঘটার ফলে কৌম সমাজ ঢুকে যাচ্ছে জাতিবর্ণ ভিত্তিক সমাজের মধ্যে, কিন্তু তারই সঙ্গে তাদের যে আরাধ্য দেব দেবী সেগুলি ব্রাহ্মণ্য সমাজের মধ্যে আসছে এবং পুরাণাশ্রয়ী তার উপর একটা প্রলেপ পড়ে যাচ্ছে। এই প্রলেপ পড়ার জন্যে মনে হচ্ছে এগুলি সবই, যেরকম একটা ঘটনা বলছি, মধ্যপ্রদেশের এখন যেটা জবলপুর অঞ্চল, এখনো প্রচুর সেখানে অরণ্য আছে, সেইখানে একটি লেখতে বলা হচ্ছে এটা অষ্টাদশ আটবী রাজ্য। 18টা, এখানে রাজ্য মানে একটি মনার্কিক্যাল স্টেট নয়, এখানে একটা অরণ্যবাসীদের নিজস্ব একটা এলাকা। এখানে স্থানীয় শাসক এলেন, এসে তাদের যে আরাধ্য দেবী মণিনাগেশ্বরী, তার জন্য একটা দেবালয় তৈরি হয়ে গেল। এই দেবালয়ের পরে মণিনাগেশ্বরী একটা পৌরাণিক কথার মধ্যে দিয়ে ব্রাহ্মণ্য দেবীতে রূপান্তরিত হল। জগন্নাথ ওড়িশার ইতিহাসের এবং সংস্কৃতির প্রায় প্রান্তে। এই জগন্নাথের পরিচয় কি, একটা সময় তার পরিচয় তিনি দারুক ব্রহ্ম, কাঠের তৈরি মূর্তি। জগন্নাথের যে বৈষ্ণব মূর্তি তা কিন্তু বিষ্ণুর কোনো আইকনোগ্রাফির সঙ্গে মেলে না, একেবারে পরিষ্কার কৌম গোষ্ঠীর দেবতার ওই রূপটা কাঠের মূর্তির মধ্যে আছে। তারপরে চেহারা নীল মাধব। মাধব বলতে বৈষ্ণবায়ন ঘটেছে, নীল অর্থে নীল রং নয়, কিন্তু নীল মানে কৃষ্ণ। যখন বলা হয় যে, একটু খেয়াল রাখবেন, নীল শব্দের একটা অর্থ ব্লু, যে জন্য ইন্ডিগো ভারতবর্ষে বহুকাল ধরে চালু আছে। 592 সাল লেখন থেকেও নীল উৎপাদনের গল্প আমরা দেখতে পাই। নীল শব্দের একটা মানে কৃষ্ণ। যখন বলা হয় ওই নিগাড়িয়া নীল শাড়ি, তখন কিন্তু ব্লু। যখন ওই নীল যমুনায় বলা হচ্ছে নীল গাই, তার মানে ব্লু কাউ নয়। নীল যমুনা মানে যমুনার জল নীল নয়, কালো, কৃষ্ণবর্ণ, ঘোর, ডার্ক। নীল শব্দের অর্থান্তর আছে। এই অবস্থাতে তিনি তখন একটা সময় পরিচয় হচ্ছে নীলমাধব। তারপরে চেহারাতে এসে দাঁড়াচ্ছে পুরুষোত্তম, সুপ্রিম বিইং ইংরেজি করবে। যখন প্রায় উড়িষ্যার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আদিমধ্যকালের রাজশক্তি ইস্টার্ন গঙ্গ ফ্যামিলি, তাদের তখন উড়িষ্যাকে তারা উত্তর ভারত এবং দাক্ষিণাত্যে প্রায় সংযোগস্থলে উড়িষ্যা তার একটা আঞ্চলিক শক্তিতে রূপান্তরিত করেছেন
সেই সময় দেবতার নাম হয়ে গেল জগন্নাথ, সারা পৃথিবীর প্রভু। এর সঙ্গে দুটো আরো কাহিনী আছে। এটার জন্য একবার উড়িষ্যাতেও যেতে হবে, একবার দক্ষিণ ভারতে যেতে হবে। এই যে চোলদের কথা বলা যে বিখ্যাত মন্দির বৃহদীশ্বর, তার পাশাপাশি তার পুত্র রাজেন্দ্র চোল একটা মন্দির করালেন পিতার অনুসরণে, কিন্তু পিতাকে না ছাপিয়ে গিয়ে মন্দিরের উচ্চতা একটু কম রাখলেন, গঙ্গৈকোণ্ড চোল। দুটি শৈব মন্দির। যে অধিষ্ঠাতা দেবতা শিবলিঙ্গ, তার নাম রাজরাজচলেশ্বর। রাজেন্দ্র চোলের প্রতিষ্ঠিত মন্দিরের দেবতার নাম রাজেন্দ্র চোলেশ্বর। প্রধান শাসনকর্তা এবং নানা দেবতার মধ্যে যিনি কেন্দ্রীয় দেবতা, তার মধ্যে প্রায় কোনো অভেদ তৈরি করে দেওয়া হবে। এটা কি রাষ্ট্রযন্ত্রের ক্ষয়িষ্ণু চেহারা? এই প্রসঙ্গটা আসছে এবং নানা রকমের প্রক্রিয়া এখানে চলছে। এই পর্বেতে যেভাবে রাজস্ব সংগ্রহ করে জমি দেওয়া হয়েছিল রাজরাজেশ্বরে, তাতে কিন্তু চোল শক্তির কর্তৃত্ব হ্রাসের সংকোচনের কোনো ছবি নেই। এইটা ব্রজবাবু ধরে দিচ্ছেন রাষ্ট্র সমাজের প্রসার কিভাবে ঘটছে। রাষ্ট্র সমাজের প্রসার ঘটলে কিন্তু রাজতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর কোনো অবক্ষয় প্রমাণ করা অসম্ভব। এই যে বহুমুখীনতা আসছে, আঞ্চলিক শক্তি, স্থানীয় শক্তির সংখ্যাধিক্য, কোনো একটি কর্তৃত্ব সম্পন্ন সারা ভারতবর্ষের শাসক গোষ্ঠী নেই। এটা আঞ্চলিকতার প্রায় সমাহার এবং তার প্রায় বলা যেতে পারে প্রকাশ। এতে অস্বস্তি পাওয়ার কিছু নেই। একই সঙ্গে লেখগুলিতে এই যে শেলডন পদক যাকে বলেছিলেন সংস্কৃত কসমোপলিস, এবং ওই এই ধারণায় আমার প্রবল অস্বস্তি আছে। সংস্কৃত ভাষার গুরুত্বকে অস্বীকার করছে না, কিন্তু এই সময়তে যে ধ্রুপদী কয়েকটি আঞ্চলিক ভাষা, তামিল তো আছে, কানাডি আসছে, তেলেগু আসছে, এমনকি ওড়িশাতেও আসছে। লেখকগুলি প্রথম অংশ যেখানে ফলাও করে রাজার মহিমা কীর্তন করা হয়, রাজবংশের মহিমা কীর্তন করে, সেগুলি সংস্কৃতে। কিন্তু যেখানে মূল কাজের কথা, জমি জমার বিলি ব্যবস্থা, কোন এলাকার কোন গ্রামের কি রকমের জমি দেওয়া হলো, কাকে দেওয়া হলো এবং তার সীমানা বর্ণনার ব্যাপকতা, এগুলি সব আঞ্চলিক ভাষায় লেখা। কানাডিজে লেখা, তামিলে তো গোটা লেখই প্রায় তামিলে লেখা। এমনকি ওড়িশা থেকেও দেখা যায় এত বড় গ্রামের থেকে এত রেভিনিউ আসবে, রুপিয়া 1.5 টন, কোন সংস্কৃত ভাষায় দেওয়া হয়েছে? 1.5 শব্দটা কোন সংস্কৃত ভাষায় আছে? ফলে যে কারণে ব্রজবাবু একটা অত্যন্ত দামি কথা বলেছিলেন, এই বিশেষ করে কণাদ একটু আগে বলেছে, ঔপনিবেশিক শাসনে যখন দেশকে ধরার জন্য সংস্কৃত নির্ভর সাহিত্য বা লেখ দিয়ে ভারতবর্ষকে বোঝার চেষ্টা, এই প্রসঙ্গে ব্রজবাবু একটা খুব জরুরি কথা বলেছিলেন, দ্য এনথ্রনমেন্ট অফ সংস্কৃত এট দ্য কস্ট অফ আদার ভার্নাকুলার্স। সংস্কৃতকে মসনদে চলিয়ে দেওয়া হয়েছিল। প্রাকৃত ভাষা কোনোদিন ভারতবর্ষ থেকে যায়নি। এই প্রাকৃত থেকে পরবর্তীকালে এতগুলি উত্তর ভারতের আঞ্চলিক ভাষার উদ্ভব। তার সঙ্গে আমরা যখন দেখছি যে শিল্পকলা, নটরাজ শিবের মূর্তি বাংলাতেও আছে, দক্ষিণ ভারত আর বাংলার যে মূর্তিকলা সেগুলি একরকমের। তার আঞ্চলিক বৈশিষ্ট্য, নটরাজের মূর্তি চোলদের এলাকায় যা ব্রঞ্জে তৈরি হয়েছিল তার এত পরিষ্কার নিজস্ব আবেদন আছে, তাকে কোনো মতেই বলা যাবে না এটা উত্তর ভারতে দক্ষিণ ভারতে এই ট্র্যাডিশনটা সর্বত্র এক আছে না, নেই। মন্দির তৈরির চেহারা, নাগররীতি, আজকে যে ধরনের খাজুরাহ বা কলিঙ্গের যে বিখ্যাত দেবদেবীগুলি আছে, কলিঙ্গ যখন দক্ষিণ ভারতে আমরা ওই রাজরাজেশ্বর বা রাজেন্দ্র চোলের তৈরি করা দেবালয় দেখছি, দেবতা তো অভিন্ন, শিব অথবা বিষ্ণু অথবা কোনো শক্তি, মন্দিরের স্থাপত্য এক সারা ভারতবর্ষে। আঞ্চলিকতার প্রকাশ অত্যন্ত স্পষ্ট, যে কারণে লেখক এই যে ভাষার দিক থেকে আমরা সংস্কৃত সাহিত্যের ওপর, তার শাস্ত্রের ওপর নির্ভর করতেই হয়, কারণ সেগুলো সংখ্যাধিক্য আছে। একই সঙ্গে দ্বাদশ শতকের বিখ্যাত
পণ্ডিত, যাকে বলা যায় পলিম্যাথ, হেমচন্দ্র, গুজরাটে, তিনি নিজে জৈন ধর্মাবলম্বী লোক। তার অনেকগুলি বইয়ের মধ্যে আমি শুধু একটাকে পেতাম, দেশি নামমালা। দেশি শব্দগুলির প্রয়োগ সম্বন্ধে তিনি এতটাই সচেতন, ওই দেশি শব্দগুলির সংস্কৃত প্রতিশব্দ দিয়েছিলেন। তার মধ্যে মাঝে মাঝে অনেক গন্ডগোলের খবর বেরিয়ে আসে। যেরকম দুটো শব্দ বলছেন ঝিরঝিরি আর খিক্কিরি, ধন্যাত্মক শব্দ। কি জিনিস ঝিরঝিরি খিক্কিরি? কোনো সংস্কৃতের সঙ্গে নামগন্ধ নেই। ব্যাখ্যা দিচ্ছেন, এগুলি চণ্ডালরা শহরে প্রবেশ করলে তারা নানাবিধ আওয়াজ করে পথচারীকে সরিয়ে দেয়। একেবারে অমিয় চক্রবর্তীর কবিতার লাইন, যে দেবতা তবুও ধরেছে মলিন ঝাঁটা, স্পর্শ বাঁচায় পুণ্যের পথে হাঁটা, সমাজ ধর্মে আছি বর্মেতে সাঁটা। একদম সেই অবস্থা। ব্রাহ্মণ্য ব্যবস্থা হওয়ার ফলে এই সময়তে যত পরিমাণে শাস্ত্রগ্রন্থে, পুরাণের মধ্যে যাকে বলা যেতে পারে অধম সংকর জাতি, তার সংখ্যা যত বেড়েছিল, অস্পৃশ্যতার যে ব্যাপকতর প্রমাণ করে এর আগে কোথাও নেই। এর সূচনার প্রায় 600 কাছাকাছি ধরুন শশাঙ্ক, বাংলার বিখ্যাত শাসক, তিনি অন্যরকম শাসকের মতোই ব্রাহ্মণদের জমি দিচ্ছেন। এখনকার এগরার কাছাকাছি মেদিনীপুরে একটি ব্রাহ্মণ নিবেশনে জমি দিয়েছেন। তার অনেক রকম শর্ত আছে। জমি দেওয়ার পরে প্রদত্ত জমি যেখানে সীমা বর্ণনা, চণ্ডাল ও পুষ্করিণী, চণ্ডালদের জন্য আলাদা পুষ্করিণী, সেগ্রিগেশন। ব্রাহ্মণ্য সমাজের এটা কিন্তু আসবে। এই পরিস্থিতিতে আমার শুধু একটা জায়গায় নিবেদন আছে। ব্রজবাবু আমার অত্যন্ত শ্রদ্ধেয় মাস্টারমশাই, উনি বলছিলেন যে ক্ষয়িষ্ণু অবস্থা নয়, সংহতির চেহারা, ইন্টিগ্রেটিভ পলিটি, ইন্টিগ্রেটিভ সোসাইটি। ব্রাহ্মণ্য ব্যবস্থায় বর্ণজাতি ভেদজাত সবচেয়ে বড় লক্ষণ, সেটা দিয়ে ইন্টিগ্রেশন হয় না বিভাজনের পথ প্রশস্ত হয়? এটা আমার একটা প্রধান জিজ্ঞাসা। আমার ধারণা ইন্টিগ্রেশন করা সম্ভব না যদি বর্ণজাতি ব্যবস্থার প্রাধান্য থাকে। অন্যদিকে আমি এটা খুব অল্প কথায় বলে সারব। ভারতবর্ষের যেরকম একটা বিশাল স্থলভাগ আছে, তার দীর্ঘ দুটি উপকূল আছে। এই উপকূল অসংখ্য বন্দরের দ্বারা চিহ্নিত। এই বন্দরগুলিতে স্বাভাবিকভাবে বহু রকমের স্থানীয়, দূরান্তর থেকে আসা, অন্য এলাকার থেকে আসা মানুষরা থাকবেনই। তাদের জীবন কেমন, সেই জীবনের চেহারা, নানা রকম কাহিনী তো আছে। এখন খুব বেশি বৌদ্ধ কাহিনী, হয়তো কথাশীল সাগরের মধ্যে কিছু পাওয়া যায়, কিছু জৈন কাহিনী। এখানেও লেখমালার গুরুত্ব। আমি উপকূলের দু একটা জায়গার দিকে বলছি। ধরা যাক 849 খ্রিস্টাব্দ, তারপরে 1000 খ্রিস্টাব্দ, আমি কেরলে আপনাদের নিয়ে যেতে চাইছি। মালাবার উপকূল ব্যবসা বাণিজ্যের জন্য চিরকাল খুব বিখ্যাত। সেখানে স্থানীয় শাসক তিনি একটি খ্রিস্টীয় উপাসনালয়ের জন্য তিনি ভূমি দান করলেন। অন্যান্য ধর্ম উপাসনার জন্য যা যা শর্ত দেন ঠিক সেই অর্থে। সেই জমিদানের দলিলে ভাষা কিন্তু মালায়ালাম, লেখা হচ্ছে গ্রন্থ ক্যারেক্টার, সংস্কৃত না। তারপরে এই ধরনের ব্যবস্থায় সাক্ষীর দরকার লাগে। 11 জন সাক্ষীর সই আছে তাম্রশাসনের উপরে। 11 জনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আরবি ভাষায় সই, কুফিক ক্যারেক্টারে, আর আছে হিব্রু, ইহুদি বণিকরা আসছেন, তার সঙ্গে সই আছে পেহলাভি, ইরানের মধ্যযুগীয় যে ভাষার মধ্যে, লিপির মধ্যে উঠে আসছে পেহলাভি। এরপরে ওই এলাকাতেই হিব্রু ভাষী ইহুদি বণিকদের জন্য স্থানীয় রাজা আবার এরকম তাদের উপাসনালয়ের জন্য ব্যবস্থা করে 1000 বেশি। আমি একটু
আরেকটু উত্তরে চলে আসি, বোম্বের কাছে কোঙ্কণ এলাকায় রাষ্ট্রকূটরা অত্যন্ত ক্ষমতাশালী রাজা। তারা যদিও মূলত দেশের অভ্যন্তরে তাদের মূল শাসন কেন্দ্র, উপকূলের উপর তাদের একটা ঝোঁক ছিল। এখনকার থানার থেকে প্রায় দমনের কাছাকাছি অঞ্চল একটা ছোট্ট এলাকা, তার নাম সঞ্জম। সঞ্জম খুব বিখ্যাত বন্দর ছিল। এই বন্দরে রাষ্ট্রকূট রাজার অধীনস্থ স্থানীয় একজন শাসক, তার পরিচয় তাজিক অর্থাৎ আরব মুসলমান সম্প্রদায়ের ব্যক্তি, তিনি সেখানে স্থানীয় প্রশাসক আছেন। তার উদ্যোগে একটি দেবী দশমী, হয়তো সম্ভবত দুর্গা মন্দিরের জন্য এরকম ভূমিদানের ব্যবস্থা আছে। কি বলা হয়েছে? সেই ব্যক্তির নাম সুগতিপ, সংস্কৃত ভাষায় সুগতিপ মহুমতি। মহুমতি নামটি সংস্কৃতায়িত, নাম হচ্ছে হয়তো মূল নাম আরবি নাম মোহাম্মদ। তাজিক হচ্ছে, কখনো যেটা ব্রজবাবু দেখিয়েছিলেন, কোন জায়গাতে মুসলমান শব্দ নেই, আছে তাদের এলাকা ভিত্তিক কথা। তাজিক অথবা জাত, তাদের কৌম পরিচয় তাজিক। কখনো গর্জনা মানে গজনা, কখনো পারসিক এথনিক ক্যারেক্টার আছে। মুসলমান শব্দের কোনো প্রয়োগ সংস্কৃতে করা হয়নি। এই ধারাবাহিকতা আছে এবং পরবর্তীকালের একই জায়গাতে আবার যখন এই দুর্গা মন্দিরে দান করা হয়েছে, সেখানে উপস্থিত তাজিক বণিকরা আছেন। তারা তাদের কারোর নাম অল্লিয়, আলিফ থেকে অল্লিয়, মোহাম্মদ, মেহের থেকে মহারো নামটা এসে গেছে, সংস্কৃতায়িত নাম করে দেওয়া হয়েছে। এবং তারই পাশে ওই যে দুর্গা জন্য তৈরি করা একটি মঠিকা, তার পাশে একটি রাজস্থানের ভীমমাল থেকে আসা বণিকরা তারা একটি বৈষ্ণব মন্দির তৈরি করেছে। মজা হচ্ছে, এই দুই মন্দিরের মধ্যে এক ফালি জমি ছিল। সেই জমি কার হবে এই নিয়ে দুই ধর্ম প্রতিষ্ঠান, একটি বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠান, একটি দুর্গার মন্দির, প্রবল সমস্যা, প্রতিদ্বন্দ্বিতা। বহু কষ্টে তার নিবারণ করা হয়, রাষ্ট্র করেনি, তারা নিজেরাই সমঝোতা করেছিলেন। এই ব্যবস্থাটার জন্য যা যা করতে হচ্ছে, সেখানেও ওই স্থানীয় প্রশাসক কিন্তু ইসলামপন্থী স্থানীয় প্রশাসক তার দেখভাল করে দিচ্ছে। এই বহুস্বরের চেহারা আমরা এখানে দেখতে পাই। আমি আর দুটো মাত্র উদাহরণ এখানে দেব, দিয়ে শেষ করবো। এই বহুস্বরের চেহারা একলব্ধে কোনো একরকমের আঞ্চলিকতার চেহারা এবং নানা ধরনের মানুষের মিশ্রণ এবং তাদের মধ্যে সাংস্কৃতিক লেনদেন। এবার যে ঘটনাটা বলছে 1145 সাল বাংলার ঘটনা। এখনকার বাংলাদেশের এই বিক্রমপুর, ঢাকা বিক্রমপুর এলাকা যাকে পুরোনো আমলে বঙ্গ বলা হতো। বঙ্গ বলতে অখণ্ড বাংলার কথা। বঙ্গ একটি উপবিভাগ, ঢাকা, বিক্রমপুর, ফরিদপুর নিয়ে, যাকে গাঙ্গেয় বদ্বীপ এলাকার কেন্দ্রীয় এলাকা। এইখানে বর্মন বংশীয় রাজা ভোজবর্মন রাজত্ব করছিলেন। এরা ঠিক সেনদের অধিকার আসার আগেকার। ভোজবর্মন এই বংশের শেষ রাজা। এরপরে সেনরা ওই একাধ বিক্রমপুর থেকে চলে আসেন, তারা ক্ষমতা তাদের বিস্তার করতে থাকে। একটি 7 লাইনের সংস্কৃত লেখক, সেখানে রাজার নাম 1 লাইনের বেশি কিছু নেই। এই ভোজবর্মনের 7ম রাজ্যাঙ্কে একটি রাজকীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলো। কি ব্যবস্থা? তার অধীনস্থ একজন মহাসামন্ত, যার নাম অবুদেহ, তার বাবার নাম হাসি সুতর, হাসির ছেলে বলা হয়েছে। এরা দুজনেই ভোজবর্মনের অধীনস্থ উচ্চপদস্থ আধিকারিক। তারা একটা ব্যবস্থা করছেন, ভোজবর্মন ওই অবুদেবের নিজস্ব অধিকারে থাকা একটি হট্ট বা বিপণন কেন্দ্রের থেকে যে শুল্ক, কৃষিজাত রাজস্ব না, কিন্তু শুল্কটা কেবলমাত্র বাণিজ্য থেকে আসে, বিশেষত দূরপাল্লার বাণিজ্য থেকে। সেই শুল্ক চিরকালীন ভিত্তিতে কড়ির মাধ্যমে দান করে দেওয়া হচ্ছে একটি অদ্ভুত নামের উপাসনালয়ের জন্য। তার নাম হচ্ছে আল্লাহ ভট্টারক স্বামী বিহার।
বিহার শব্দটি বোঝা যাচ্ছে এটা কিন্তু ব্রাহ্মণ্য দেবালয়। ব্রাহ্মণ্য দেব মন্দির শব্দ দিয়ে কিন্তু কিছুই বোঝা যায় না। মন্দির শব্দটি অর্বাচীন শব্দ, আজকে ব্রাহ্মণ্য দেবালয় বলতে। সংস্কৃত ভাষায় ব্রাহ্মণ্য দেবালয় শব্দ হচ্ছে দেবকুল, প্রাসাদ, আয়তন। বিহার বললে হয় বৌদ্ধ অথবা জৈন শ্রমণিক গোষ্ঠীর আয়তন দেবালয়কে বোঝায়। সেখানে অল্লভ ভট্টারক স্বামী বিহার অর্থাৎ বোঝায় যে এটা ব্রাহ্মণ্য দেবালয়। ব্রাহ্মণ্য দেবালয় নয়। কি? অল্লভ ভট্টারক হচ্ছে আল্লাহর সংস্কৃতায়িত রূপ। এর থেকে আদিতর কোন রূপ আল্লাহ শব্দের সংস্কৃত রূপ এখনো জানা নেই। এটা বাংলায় ঘটছে। কবে ঘটছে? 1145 1205-এ তুর্কি অভিযানে গৌড়ের উপর যদি তার অন্তত 60 দশক আগেকার, মানে 60 বছর আগেকার ঘটনা। এর আগে এদের পূর্বসূরীরা আছে, যাদের জন্য করা হয়েছে বোঝাই যাচ্ছে তারা মূলত ইসলামপন্থী বাণিজ্য করতে আসছেন। এখানে কখনো ইসলামের রাজনৈতিক জগৎকে আমরা দেখি। এই যে নানা রকমের বৈচিত্র্যের মধ্যে দিয়ে থাকা, এরপরে আমি শেষ যেখানে করব, আমি একাধিকবার এই প্রসঙ্গটা তুলেছিলাম, সেটা সোমনাথ। সোমনাথ বললেই আমাদের কাছে যে ছবিটা আসে গজনীর মাহমুদের অভিযান। সেই অভিযানের বিবরণ কোন ভারতীয় তথ্যসূত্রে নেই। আছে অনেক পরবর্তীকালে উলেমাই সম্প্রদায়ের লেখা তাদের বিবরণ। আমি কোন অভিযানের ক্ষেত্রে কোন অভিযান তার আমি কোনো সাফাই গাইব না, কারণ একটাই কথা, যুদ্ধে শুধু পাপের চাষ, সোজা কথা। আমি তাই নিয়ে কোনো বীরত্ব গল্প টল্প কিচ্ছু করছি। এবং অভিযানের ফলে যে লুটতরাজ হতে পারে, প্রাণ ক্ষয়, মানুষের জীবনের দুর্দশা নিশ্চয়ই ঘটতে পারে, কিন্তু যে ধরা হলো সোমনাথের মন্দির শেষ হয়ে গেল এবং প্রায় রমেশচন্দ্র মজুমদারের কথায় প্রাচীন ভারতের গৌরবের উপর যবনিকা পতন অন্ধকারের অবস্থা এলো। দুটি লেখর কথা আমি এখানে বলবো, দুটোই সোমনাথ থেকে, একটা 1264, একটা 1287। সেখানে দুই জায়গাতেই রাজত্ব করছেন সোলাঙ্কি বংশীয় রাজারা। গুজরাটি সুলতানের তখন প্রতিষ্ঠিত হয়নি, হতে দেরি আছে। এতে দেখা যায় সোমনাথ যতখানি গুরুত্বপূর্ণ শৈব তীর্থ কেন্দ্র হিসেবে, ততখানি তার গুরুত্ব বন্দর হিসেবে। 1264-তে লেখটি দ্বিভাষী, একদিকে দীর্ঘ সংস্কৃত বয়ান, অন্যদিকে একটু সংক্ষিপ্ত আকারে আরবিতে লেখা ঘটনার বিবরণ। খুব স্বাভাবিক, কারণ তৎকালীন গুজরাটে যারা মানে লিখিত পড়তে পারবেন তাদের মধ্যে বেশিরভাগ লোকে সংস্কৃত ভাষা পড়বেন, আরবিটা হয়তো অত জানবেন না। আরবি বয়ানটা ছোট। কি বলা আছে? একজন জাহাজি বণিক, নাখুদা বা নৌবৃত্তক দুটো শব্দই বলা আছে। নৌ থেকে জলযান থেকে বৃত্তের আগম হয়। তার নাম নাখুদা নুরুদ্দিন ফিরোজ। হরমুজ থেকে তিনি প্রায় কারিয়বাসা, প্রায় কাজের তাগিদে সোমনাথে আসতেন, বন্দর হিসেবেই আসতেন। এই বন্দরের কথা, সোমনাথের বন্দরের গুরুত্বের কথা প্রথম বলেন আলবেরুনি। বলছেন জামস বা জামজিবার পর্যন্ত এই বন্দরের ক্রিয়াকলাপের একটা গতিবিধি আছে। এই অবস্থাতে একজন ধর্মপ্রাণ ইসলামী জাহাজি বণিক, তিনি একটি মসজিদ তৈরি করাতে চান। তার নাম হচ্ছে মিজিগিতি, সংস্কৃত মিজিগিতি বলা। এই যখন করা হলো, তার জন্য তিনি তো স্থানীয় লোক নন, স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা তাকে নিতে হলো। সেই সহযোগিতা অনেকেই বন্ধুস্থানীয়, তার মধ্যে একজনের কথা বলা আছে ছাড়, হয়তো সম্পন্ন ব্যবসায়ী। এতে এতই ঘনিষ্ঠ বন্ধুই জাহাজি বণিক নাখুদা নুরুদ্দিন ফিরোজের, সংস্কৃত লেখকেরা বলছে এরা দুজন ধর্মবান্ধব। এই ধর্মবান্ধব মানে কি একজন আরেকজন ধর্ম পরিত্যাগ করে ধর্মান্তরিত হয়েছে? ফার ফ্রম ইট। ধর্ম শব্দের এখানে প্রকৃত অর্থ ন্যায়সঙ্গত বন্ধু, নৈতিক বন্ধুত্ব তাদের মধ্যে আছে। এই অবস্থায় মসজিদটি তৈরি হলো। মসজিদের টাকা পয়সা কি বিতরণ হবে, রক্ষণাবেক্ষণ কি হবে, কারা থাকবেন, বিশদ বিবরণে তার মধ্যে যাব না। মজা হচ্ছে, বলা হচ্ছে এই প্রথম একটি সংস্কৃত লেখাতে গুজরাটে সোমনাথে বসে বলা হচ্ছে মশা মদিনা ধর্মস্থান। মক্কা মদিনার প্রথম উল্লেখ সংস্কৃত ভাষায় লেখতে আসছে, সোমনাথে বসে আসছে। এরপরে এবার যখন জমি দেওয়া হয়েছে, এর তো একটা ব্যবস্থাপনা আছে। জমি যে দেওয়া হলো তার অনুমোদন প্রথম করছেন সোমনাথের নগর পরিচালন প্রশাসনের যিনি প্রধান, একজন পাশুপত শৈব আচার্য।
কোন জায়গাতে সোমনাথের পাশুপত ধর্মের তীর্থকেন্দ্র হিসেবে আমরা তার অত্যন্ত প্রাণবন্ত রূপ দেখি, বোঝাই যাচ্ছে সোমনাথের উপর মাহমুদের অভিযানে যা ক্ষতি হয়েছিল তার থেকে সোমনাথ কিন্তু অনেক প্রাণবন্ত ফিরে আসতে পেরেছে। এরপরে এই যে ব্যক্তি তখন সোমনাথের পুরসভার প্রশাসক প্রধানের একজন আছেন, তিনি পাশুপত আচার্য। এরপরে কাথিয়াবাড় অঞ্চলের যিনি প্রাদেশিক শাসক তিনি এটাকে অনুমোদন করলেন। শেষ এটার উপর শিলমোহর দিচ্ছেন গুজরাটের সোলাঙ্কি বংশীয় রাজা অর্জুন বাঘেলদেব। তিনটে স্তরে প্রশাসনের কাজটা হয়েছে। এরপরেও আমরা দেখব এই ত্রিপুরান্তক যিনি প্রথম লেখক 1264-তে, যিনি সোমনাথের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতা এবং স্থানীয় প্রশাসনেও যুক্ত আছেন, তিনি 1287-তে 23 বছর পরে সোমনাথের অসম্ভব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। পাশুপত ধর্মের আচার্য হিসেবে তার অনেক বেশি ফলবন্ত চেহারা। তিনি এমনকি বলছেন সোপার্জিত অর্থে তিনি কয়েকটি দোকান ঘরও কিনেছেন। সোমনাথের বাণিজ্য কেন্দ্রের একটা চেহারা আছে। তার সঙ্গে বলছেন আমি নিজের ব্যবস্থা করে প্রশস্তি লেখাবার ব্যবস্থা করেছি। 1287 লেখকটি একটি ব্রাহ্মণ শৈবাচার্যের নিজস্ব প্রশস্তি মন্ত্রীদের দিয়ে লেখক করিয়েছে। সোমনাথ নষ্ট হয়ে গেল। সোমনাথের একটা অভিযানে সোমনাথ শেষ হয়ে গিয়েছিল। এই লেখক আমাদের সম্পূর্ণ ভিন্ন ভবিষ্যতের গল্প আমাদেরকে তুলে ধরে। লেখর গল্প সন্তারিক দেওয়া, তার কোন স্থান থেকে পরিষ্কার সেগুলোকে পাওয়া যাচ্ছে, কাল্পনিক কিছু নেই। এবার একটা দিয়ে শেষ করি। এই ধরনের দেবালয় প্রতিষ্ঠা, উপাসনায় প্রতিষ্ঠার জন্য জমি জমা দিলে যেরকম রাজকীয় প্রশাসনের অনুমোদন লাগে, তার ব্যবস্থাপনার বিশদ থাকে। একদম গোড়াতে যে ঈশ্বরের উদ্দেশ্যে এই ধর্মস্থান নির্মিত হলো তার একটা স্তুতি করা আবশ্যিক। কিভাবে স্তুতি হবে আল্লাহর উদ্দেশ্যে? সংস্কৃত ভাষায় অল্লাহ ভট্টারক, এই শব্দটা বাংলায় যেন আছে, এখানে নেই। 4টে অভিধা দেওয়া হয়েছে। ওম নমস্তুতে, তারপরে বিশ্বনাথ, সারা পৃথিবীর তিনি অধীশ্বর। তারপরে বলা হয়েছে বিশ্বরূপ, সারা পৃথিবীতে জিনিস যাকে দেখতে পাওয়া যায়, ইউনিভার্সাল। তারপরে শব্দটা হচ্ছে আসল ক্লিঞ্চিং অভিধা, শূন্য রূপ, নিরাকার শূন্য রূপ, তার কোনো রূপ নেই বলে শূন্য রূপের শব্দটাই চমৎকার শব্দ সংস্কৃতে ব্যবহার করে, শূন্য রূপ। সেই জন্যে তিনি অলক্ষ্যেও থাকেন, কিন্তু সর্বত্রই তো পরিলক্ষিত হন আল্লাহ। লক্ষ্যা অলক্ষ্য, লক্ষ্য অলক্ষ্য দুয়ের মিশ্রণ। এই ঘটনার কিন্তু কাকতালীয় নয়, একটা ঘটনাও নয়। আমি কিছুদিন আগে আমার একটি তরুণ বন্ধু আছে আত্মজিৎ মুখার্জি, বাংলা সাহিত্যের উদীয়মান গবেষক, সে আমাকে একটি খবর দেয়। বিখ্যাত ভারতীয় স্থাপত্যবিদ্যার প্রায় পুরোদা বলা চলে এম.এস. ঢাকি, যার এনসাইক্লোপিডিয়া অফ ইন্ডিয়ান আর্কিটেকচার সারা ভারতবর্ষ ধরে অবিশ্বাস্য কাজ। তিনি একটি সংস্কৃত পুঁথি নিয়ে গুজরাটি ভাষায় আলোচনা করেছেন, ইংরেজিতে নেই। আমি সামান্য তার মুখটা একটু আন্দাজ করেছি, আত্মজিতের সাহায্যেই করছি। সেখানে টেক্সটার নাম আছে জয়পৃচ্ছ, যেরকম অপরাজিত পৃচ্ছা, একজন স্থপতি গুরু তার শিষ্যের সঙ্গে আলোচনা করছেন, দ্বিরালাপ হচ্ছে। সেখানে নানা ধরনের দেবালয় প্রতিষ্ঠার কথা বলা আছে। এক জায়গায় এসে ওই জয়পৃচ্ছের গুরু বলছেন তৈরি কি করে করতে হবে, রহমান প্রাসাদ বা রহমান সুগালয়। বলছেন এখানে যারা ধ্যায়তি, জবন, মুসলমান শব্দটা নেই, জবন শব্দটা, যারা ধ্যান করে তারা নিরাকার নির্গুণের ধ্যানে তারা আশ্রয়। তাদের জন্য অর্থাৎ মসজিদ কিভাবে তৈরি করতে হবে তার এক ধরনের বিবরণ। এটা দ্বাদশ শতকের গুজরাটের টেক্সট, আর্কিটেকচারের টেক্সট। ফলে এইটাকে যখন রাখা যায় 1264 বা 1287 দুটি লেখ থেকে সোমনাথের ঘটনাতে বুঝতে পারা যায় তার পূর্বাপর একটা ক্রম আছে।
আমরা যা 1264-1287 দেখেছি, এটা এই একাদশ দ্বাদশ শতকে গুজরাটের এমন একটা জায়গা, সেখানে বহু বন্দর আছে এবং আরব সাগর পেরিয়ে মুসলমান বণিক সেখানে আসা অবধারিত। তারা কিন্তু বণিকের জগতের মধ্যে দিয়ে একটা বহুস্বর বেরিয়ে আসছে। এই বহুস্বরের সাধনা খুব প্রকট হয়ে ওঠে আদিমধ্য যুগে। কেবলমাত্র লেখমালার মানে শুধু তাম্র শাসনের ভিত্তিতে দেশের অভ্যন্তরে যা ঘটছে, উপকূলের জগৎ তার একটু আলাদা। এই কারণেই আমরা যখন সমুদ্র যাত্রার প্রতি খুব নিষেধাজ্ঞা, সংস্কৃত মনুর থেকে আরম্ভ করে কে না বলছেন, বিশেষ করে পুরাণে তো কলিবর্জ্যের, যে কলিকালে কি কি বর্জন করতে হবে তার মধ্যে সবচেয়ে বেশি সমুদ্র যাত্রা। তো সমুদ্র যাত্রায় এত যদি শাস্ত্রের নিষেধ, দক্ষিণ পূর্ব এশিয়াতে ভারতীয় সংস্কৃতির ছাতা তো পড়লো কি করে? হেঁটে হেঁটে বঙ্গোপসাগর গিয়েছিলেন নাকি, বেরিয়ে গেলেন কি করে? এবং সেখানে খুব পরিষ্কার পরিচয় আছে। যদি কম্বোডিয়ার লেখকগুলি দেখা যায়, সেখানে ব্রাহ্মণ্য ব্যবস্থায় পুরোহিতদের নিয়ে কৌন্ডিন্য বলে ব্রাহ্মণকে নিয়ে যাওয়া হয়েছে, কে না পেরোচ্ছে। ফলে শুধু শাস্ত্র বচন দিয়ে ভারতবর্ষের পুরো রূপ ধরা যাবে না, তার প্রয়োগ কি। এবং যে কোনো, এটা কোনো ভারতবর্ষের গুণাগুণের কথা না, যে কোনো সমাজে আদর্শ এবং প্রায়োগিক বাস্তবের মধ্যে ফারাক থাকবে। এই তো আমাদের এখানে ব্যস্ত রাস্তার উপরে বলা আছে জেব্রা ক্রসিং দিয়ে পার করবে, না হলে পুলিশও ধরতে পারে, আমরা বলি সবসময়। তার ফলে প্রয়োগ এবং আদর্শের মধ্যে প্রিসেপ্ট এবং প্র্যাকটিস, এই দুটো দিলে বহুস্বর অতীতকে ধরা যায়। আমি সেই চেষ্টাটুকু করেছি। আর রাষ্ট্র সমাজ বলতে যে জিনিসটা বোঝায়, ব্রজবাবুর একটু আস্থা বেশি আছে ইন্টিগ্রেটিভ পলিটিতে। আমি ঠিক রাষ্ট্রের এতটা কল্যাণকর রূপের উপর আমি এতটা আস্থা রাখতে পারি না, সেটা আমার কথা নয়। এই যে বলেছিলাম এইটা দিয়ে শেষ করব, আমি রাষ্ট্র সমাজ শব্দটা একেবারে ব্রজবাবুকে ধরে প্রায় আক্ষরিক বাংলা অনুবাদ করে মনে খুব ফুর্তি হয়েছে। আমার কাছে প্রকৃত সত্যদ্রষ্টা হচ্ছেন যারা সৃজনশীল সাহিত্যিক বা সৃজনশীল মানুষ। আমি 1946 সালে জীবনানন্দ দাশের একটি কবিতায় দুটি পংক্তি দেখে একেবারে স্তব্ধ হয়ে যায়। আমি সেই পংক্তি দুটো উদ্ধার করছি। কবিতার নাম অনেক মৃত বিপ্লবী স্মরণ, 1946। অবশ্যই এসব লেখা জীবনানন্দ ছেপেছিলেন, কেউ তো তার কদর করেনি। তার মৃত্যুর পরে তিনি শেষ পর্যন্ত প্রায় একটা আইকনে পরিণত হলেন। আমি দুটো পংক্তি শুধু ব্যবহার করছি। হেমন্তের রাত আজ ক্ষুব্ধতায়, জনতায়, নর্তমায়, ক্লেদে, লোভাতুর ক্রূর রাষ্ট্র সমাজের রতির নৈরাজ্যে। রাষ্ট্র সমাজ এক ধরনের, ওই যে ব্রজবাবু বলেছিলেন যে হ্যাঁ অনেক ভেদাভেদ আছে, ভেদাভেদের মধ্যে এক ধরনের স্থিতি আনে রাষ্ট্র সমাজ থাকলে, কিন্তু নৈরাজ্য আসে। কারণ রাষ্ট্র সমাজের ক্রূর লোভাতুর একটা রূপ আছে। এটা হয়তো আমাদের ইতিহাসের তথ্যে বোঝা যাবে না, কিন্তু যাকে কিছুকাল আগে রণজিৎ বলেছিলেন সাহিত্যের সত্য সেরেস্তার কাগজ নয়, ওই আর্কাইভের কাগজ নয়, সাহিত্যের সত্য দিয়ে কোথাও অতীতের মর্মস্থলে যাওয়া যায়, মানুষের জীবনের মর্মস্থলে যাওয়া যায়। ওই যখন বলছেন লোভাতুর ক্রূর রতির নৈরাজ্যে, রাষ্ট্র সমাজের মধ্যেও নৈরাজ্য বিরাজ করতে পারে।